সর্বশেষ 11 জন নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা 250। চলতি মাসে করোনা সংক্রমণ মারাত্মক হতে পারে, শঙ্কা সরকারের পরামর্শকদেরই। করোনার দিনে ডেঙ্গু থেকে বাঁচতে চাই সকলের সচেতনতা। এবং ভার্চুয়াল হাইকোর্টের প্রথম আদেশ ডলফিন রক্ষার। আপনারা দেখছেন এটিএ নিউজ এট 8-এ আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী জলি। শুনছিলেন প্রিমিয়ার সিমেন্ট সংবাদ শিরোনামগুলো। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারীর এই দুঃসময়ে কর্তব্য পালন করে যাচ্ছেন নিষ্ঠাবান অনেক চিকিৎসক। সীমিত জনবল ও সুযোগ সুবিধার মধ্যেই আর্তপীড়িতের প্রতি তারা বাড়িয়েছেন গভীর মমতার হাত। তাদের প্রতি এটি নিউজের ভালোবাসাময় আয়োজন থ্যাংক ইউ ডক্টর। আর সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। এই আয়োজন দেখতে প্রতিদিনই চোখ রাখুন এটিএ নিউজে। এবারে জানাবো বিস্তারিত এবং শুরুতে worldometers.info অনুসারে বিশ্বের সর্বশেষ করোনা পরিস্থিতি। সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা 42,87,041। সুস্থ হয়েছেন 15,44,667 জন এবং মৃতের সংখ্যা 2,88,218। এদিকে বাংলাদেশে আক্রান্তের সংখ্যা 16,660। সুস্থ হয়েছেন 3,147 জন এবং এই পর্যন্ত মৃত্যু হয়েছে 250 জনের। দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 250-এ। 24 ঘন্টায় 11 জনের মৃত্যুর মধ্য দিয়ে এই সংখ্যায় পৌঁছালো বাংলাদেশ। আর এই সময়ে কোভিড-19 রোগী শনাক্ত হয়েছেন 969 জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা এখন 16,660 জনে। ইমরান হোসেন সুমনের রিপোর্টে দেব বিস্তারিত। কোভিড যুদ্ধে আমাদের হাতিয়ার, এই সুরক্ষার হাতিয়ার হলো যে আমরা ঘরে থাকব, অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন ব্রিফিং এর শুরুতেই আবারও সতর্ক করা হলো ঘরে থাকার জন্য। আমরা আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছেন তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখব, তারা যেন জনসমাবেশে না যান। মঙ্গলবার দুপুরের এই সংবাদ বুলেটিনে জানানো হয়, সোমবার থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়ে 6,773 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে, যেখানে আক্রান্তের সংখ্যাটা হাজারের কাছাকাছি। আর মোট আক্রান্ত এখন 16,660 জনে। যা নমুনা আমরা পরীক্ষা করেছি এদের মধ্যে শনাক্ত হয়েছে 969 জন এবং এ পর্যন্ত শনাক্ত 16,660 জন। এই সময়ে মৃত্যু হয়েছে আরও 11 জনের। দেশে মোট মৃত্যু হলো 250 জনের। 11 জনের মধ্যে আমাদের পুরুষ 7 জন এবং নারী 4 জন। ঢাকা সিটির মধ্যে 5 জন, নারায়ণগঞ্জে 1 জন এবং নরসিংদী 1 জন, চট্টগ্রাম ডিভিশনে 2 জন এবং সিলেট ডিভিশনে 1 জন। আগের দিন হাজারের উপর আক্রান্ত হওয়ার পর এবার হাজারের কাছাকাছি। যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন, তাই আক্রান্তদের মানসিকভাবে ভেঙে না পড়ার পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। মানসিকভাবে ভেঙে পড়লে আসলে রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় এবং আমরা এই সময় বলবো যে আপনারা ফুসফুসের ব্যায়াম বা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা রীতিমতোভাবে চালিয়ে যাবেন, কারণ অনেক সময় কাশির সাথে শ্বাসকষ্ট হতে পারে। সেই জন্য আমরা শ্বাসযন্ত্রের ব্যায়ামটা যেন নিয়মিত চালিয়ে যাই, গভীরভাবে শ্বাস নেওয়া, গভীরভাবে শ্বাস ছাড়া। এই সময় সুস্থ হয়েছেন 245 জন। করোনা পরীক্ষার জন্য যোগ হয়েছে আরও ল্যাব। যে আমাদের আইসিইউ সংখ্যা এবং ডায়ালাইসিস ইউনিট বৃদ্ধি করার প্রক্রিয়া চলমান। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা। চলতি মাসের শেষ দিকে দেশে কোভিড-19 সংক্রমণ চরম আকার ধারণ করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে খোদ স্বাস্থ্য বিশেষজ্ঞ কমিটি। স্বাস্থ্যবিধির শিথিলতায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও উদ্বিগ্ন তারা। তবে তারা আশাবাদী যে জুনের শেষ নাগাদ এই সংক্রমণ অনেকাংশে কমে আসবে। বিস্তারিত জানবো মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। দেশে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর 2 মাস পার হয়েছে।
8 মার্চ থেকে 4 এপ্রিল। প্রথম প্রায় 1 মাস প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল 10-এর নিচে। এরপর সামাজিক সংক্রমণ শুরু হয়। মাত্র 5 দিনের ভেতর রোজকার আক্রান্তের সংখ্যা 3 অঙ্কের ঘরে পৌঁছায়। 16 থেকে 25 এপ্রিল এ সংখ্যা ছিল 300 থেকে 500 এর মধ্যে। 500 থেকে 1000 ছাড়াতে সময় লেগেছে পরের মাত্র 16 দিন। তাহলে কোন দিকে যাচ্ছে দেশের করোনা পরিস্থিতি? বাংলাদেশে মহামারীর প্রবণতা বিশ্লেষণে সরকার গঠিত 8 সদস্য বিশেষজ্ঞ দলের সদস্য ডক্টর মনির হোসেন গাণিতিক পদ্ধতি এবং মহামারীর সূত্রের ভিত্তিতে এই আশঙ্কার কথাই জানালেন। করছি যে সর্বোচ্চ অবস্থায় যাবে মে মাসের শেষের দিকে, কিন্তু তারপরে কিন্তু একই অবস্থা অবস্থান করবে প্রায় 7-8 দিন 10 দিনের মতো। মানে এটাকে বলে প্লাটু বলা হয়, অর্থাৎ মানে একই জায়গায় 19-20 করে অবস্থান করবে, মানে উঠে লাফ দিয়ে নামা শুরু করে দেবে না, নামতে 7-8 দিন সময় লাগবে, তারপরে আস্তে আস্তে নামা শুরু করবে। এটা সারা পৃথিবীতে একই ট্রেন্ড আছে, এই ট্রেন্ডে আমাদের দেশে সেই ট্রেন্ডই নামবে। কিন্তু তার মানে হলো যে এটা নামতে নামতে জুনের শেষ সপ্তাহে গিয়ে একটি সহনীয় অবস্থা নামবে বলে আমরা আশা করছি। অবশ্য কোনো কোনো জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জুন মাসে মহামারী নিয়ন্ত্রণে আসার পূর্বানুমানের সাথে পুরোপুরি একমত নন। করোনা ব্যাপারে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, এখানে হার্ড ইমিউনিটি একটা প্রশ্ন উঠছে, যে হার্ড ইমিউনিটি হলে এই করোনাটা আর ছড়াতে পারতো না। আর যদি আমরা বেশি স্যাম্পল কালেকশন করে বেশি টেস্ট করতে পারি, তাহলে আমরা আরও ভালো করে হিসাব করতে পারবো এবং আমরা একটা মোটামুটি ধারণা নিতে পারবো যে আমাদের দেশে এই করোনা ভাইরাস সংক্রমণটা কতদিন থাকবে এবং কি মাত্রায় থাকবে। সরকার ঘোষিত সাধারণ ছুটির মধ্যে শিথিলতা, খুলেছে মসজিদ, মার্কেট, গার্মেন্টস এবং কিছু অফিস। এভাবে কি করোনা নিয়ন্ত্রণ সম্ভব হবে? শুধু লকডাউন বা সামাজিক দূরত্ব মেনটেন করা, মাস্ক পরানো, এসবের জন্য কতগুলো টাস্ক ফোর্স যদি করা যায়, যেরকম ঢাকার জন্য একটা টাস্ক ফোর্স, নারায়ণগঞ্জের জন্য একটা টাস্ক ফোর্স, তাহলে মনে হয় এই কাজটা আরো সুন্দর করে করতে পারবে। আমাদের অঙ্কের হিসাবে বলছি যে আমরা ম্যাক্সিমাম 50,000 ইনসিডেন্ট হতে পারে, কিন্তু না, এটা কিন্তু আরো অনেক বৃদ্ধি পেয়ে যাবে যদি আমরা জনস্বাস্থ্য বিষয়ক কার্যক্রমগুলি সঠিকভাবে পালন না করি। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। হাসপাতাল চাইছে করোনা সনদ, নইলে চিকিৎসা নেই। করোনা সার্টিফিকেট ছাড়া জীবন জীবিকা এখন উভয় সংকটে। চাকরিতে যোগ দিতে গেলেও লাগবে এই সনদ। বাড়িওয়ালাই বা বাদ যাবেন কেন? কিন্তু হঠাৎই এত যে চাহিদা করোনা সনদের, তা পাওয়া সহজ নয়। এই মুহূর্তে সবচেয়ে কঠিন কাজ করোনা সনদ সংগ্রহ করা। কিভাবে, জানাচ্ছেন আহমেদ রাব্বি তানিম। করোনা আক্রান্ত অন্তঃসত্ত্বায়ী নারী কোন হাসপাতালে গেলে তার সন্তানের মুখ দেখতে পাবেন, এ নিয়েই পড়েছিলেন জটিলতায়। অনেক হাসপাতালে যোগাযোগ করেও ফিরে এসেছেন। বংশাল থানায় যোগাযোগ করলে পুলিশ এই পরিবারের পাশে এসে দাঁড়ায়। প্রত্যয়নপত্র সরবরাহ করে সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় ঢাকা মেডিকেলের কোভিড ইউনিটে। এটা আমাদের জাতির কাছে একটা প্রশ্ন থেকে যায়, আমার কাছে ব্যক্তি হিসেবে আমার কাছে প্রশ্ন থেকে যায়। সে তো সাহায্য চেয়েছে, সহযোগিতা চেয়েছে আমার কাছে, এখানে আমার অনেক কিছু করণীয় আছে। করোনাকালে হাসপাতালগুলোতে এটাই যেন নির্মম বাস্তবতা। আক্ষেপ আর কষ্ট তাই চারিদিকে। বাসাবোতে বসবাস করা তাজবীর তার মাকে নিয়ে হাসপাতাল থেকে হাসপাতাল ছুটেছেন, কিন্তু ডায়ালাইসিস হয়নি। আগে পেতে হবে করোনার সার্টিফিকেট, চিকিৎসা তারপর। কেমো দিতে পারতেছে না, শুধু করোনার সার্টিফিকেট নাই তাই বলে। এছাড়া শুধু আমরা ডায়ালিসিস পেশেন্ট না, বহুত পেশেন্ট আছে যারা শুধু আপনার সার্টিফিকেটের অভাবে তারা চিকিৎসা পাচ্ছে না। করোনা মুক্তির সনদ লাগবে সবার, তাই উপসর্গ দেখা দিক আর না দিক টেস্ট করাতে ছুটে আসছেন সবাই। কারণ চিকিৎসার জন্য হাসপাতালগুলো করোনা সনদ ছাড়া অন্য রোগে আক্রান্তদেরও ভর্তি করাচ্ছে না। প্রেসক্রিপশনে লেখা থাকছে বাধ্যতামূলক করোনা ল্যাবরেটরি টেস্ট। আমি 3টা হাসপাতাল করছি, ওনার ডেঙ্গু, রক্তের প্লাটিনাটা কমে গেছে। আইইডিসিআর এখন বাসায় গিয়ে নমুনা সংগ্রহ করছে না। রাজধানীর মুগদা, ঢাকা মেডিকেল ও বিএসএমএমইউতে প্রতিদিন 600 থেকে 700 এর বেশি নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। কিছু ক্ষেত্রে নমুনা সংগ্রহ ও সনদ তৈরির সময় ব্যক্তির তথ্যও হয়ে যাচ্ছে ভুল। কিন্তু আসলে যেটি সবচেয়ে বেশি
প্রয়োজন দেখা দিয়েছে, অর্থাৎ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছেন বা অসুস্থ কিনা জানতে যাচ্ছেন এমনটা না। আসলে মানুষের একটি প্রয়োজন এখন কোভিড সার্টিফিকেট। একটি কোভিড সনদ ছাড়া হাসপাতালে ভর্তি হওয়া যায় না, ডায়ালিসিসের সেবা পাওয়া যাচ্ছে না। একটি কোভিড সার্টিফিকেট ছাড়া চাকরি বা কর্মস্থলে আসলে যে নিরাপত্তা, সেই নিরাপত্তাটি পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তাকে পজিটিভ বা নেগেটিভ সেটি প্রমাণ করতে হবে, তারপরে তিনি চাকরি ক্ষেত্রে যোগদান করতে পারবেন, তারপরে সাধারণ মানুষ হাসপাতালে সেবা পেতে পারবেন। এই কঠিন বাস্তবতার সময় এখন আসলে এই কোভিড সনদ পাওয়াটা একটি সোনার হরিণের মতন হয়ে দাঁড়িয়েছে। এখন ভালো মানুষ যারা, তারাও কিন্তু এই ভিড়ের ভিতরে, এখানে কিন্তু একটা ভাইরাসের কারখানা হিসাবে প্রত্যেকটা রোগীর জিজ্ঞেস করি কেন আসছেন, বলেন দেখেন আমাদের ওখানে গিয়ে ট্রিটমেন্ট নিচ্ছে না করোনা রিপোর্টের জন্য। সাধারণ রোগীরা বলতেছে দেখেন আমি এখানে জব করি, এখানে গার্ডে চাকরি করি, আমাদেরকে রিপোর্ট ছাড়া আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। আহমেদ রাবি তানিম, ATN নিউজ, ঢাকা। ঘরে বসে হয়তো বেঁচে যাবেন করোনা ভাইরাস সংক্রমণ থেকে, কিন্তু নিস্তার কি মিলবে ডেঙ্গুর হাত থেকে? একই মৌসুমে এই দুই মরণঘাতী ভাইরাস আমাদের কতটা ঝুঁকিতে ফেলতে পারে? বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তাই জানার চেষ্টা করেছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। গ্রীষ্মের রোদ বৃষ্টির লুকোচুরিতে এবার অপরূপ সেজেছে প্রকৃতি, কিন্তু ফাঁকা শহরের জমে থাকা বৃষ্টির পানিতে হয়তো অবাধে বেড়ে উঠছে আরেক ভয়ঙ্কর কীট, এডিস মশা। একটা সময় শুধু রাজধানীবাসীর আতঙ্ক থাকলেও গেল বছর ডেঙ্গু তাণ্ডব ছড়িয়েছে সারা দেশে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন লক্ষাধিক মানুষ। আর এবার করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্বের চিকিৎসা ব্যবস্থায় যখন নড়বড়ে, তখন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে চলতি বছর প্রথম 3 মাসে গেল বছরের তুলনায় ডেঙ্গু রোগী বেড়েছে প্রায় 4 গুণ। এখন যে সময়টি আসছে সেটা কিন্তু ডেঙ্গির জন্য একটি উর্বর সময়, ডেঙ্গি এডিস মশার জন্য। সংক্রামক বেশি হয় আপনার হলো করোনা, আর আত্মঘাতী বেশি হলো ডেঙ্গু। ডেঙ্গুর আপনার ফ্যাটালিটি রেট বা মৃত্যুর হার বেশ বেশি। ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে কি করতে হবে রাজধানী সহ সারা দেশের মানুষ তা ভালোভাবেই জানেন, কিন্তু তা মানছে কয়জন? এই করোনাকালে ডেঙ্গু যদি আবারও বেপরোয়া হয়ে ওঠে, তাহলে কি ঘটবে দেশের মানুষের ভাগ্যে? অন্যান্য যে কোনো রোগের সাথে যদি করোনা থাকে, তাহলে এটার সিভিরিটি বা এটার মারাত্মক অবস্থা এবং রোগী দ্রুত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং ডেঙ্গু জ্বর এবং ডেঙ্গু ভাইরাসের সংক্রমণ এবং করোনা ভাইরাসের সংক্রমণ যুগপৎভাবে যদি এক ব্যক্তিকে আক্রমণ করে, অবশ্যই সেই রোগী বা সেই ব্যক্তি দ্রুত খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর তাই বিশেষজ্ঞরা বলছেন, শুধু সরকারের উপর দায় চাপিয়ে এবার হয়তো আর পার পাওয়া যাবে না। বাঁচতে হলে সচেতন হতে হবে প্রতিটি মানুষকে। 3 দিনে 1 দিন জমা পানি ফেলে দিন। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। অন্য সংবাদ, দেশের ইতিহাসে প্রথম ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে প্রথম এলো বিপন্ন ডলফিন রক্ষার নির্দেশ। একই সঙ্গে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা 72 ঘন্টার মধ্যে ইমেইলে জানাতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চট্টগ্রামের হালদা নদীর বিশেষ ভূমিকা রয়েছে, কিন্তু দিনে দিনে বিপন্ন হয়েছে হালদার প্রধান সম্পদ ডলফিন। গত 8 মে চট্টগ্রামের হাটহাজারীর হালদা নদীতে ভাসমান অবস্থায় একটি মৃত ডলফিন পাওয়া যায়, যেটিকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছিল। ওই ঘটনার পর 8 ও 10 মে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের অনলাইন সংস্করণে 2টি প্রতিবেদন প্রকাশিত হয়, যা যুক্ত করে সোমবার ভার্চুয়াল কোর্টে রিট আবেদন করেন আইনজীবী আব্দুল কাইয়ুম। হালদা নদীতে ডলফিন হত্যা রোধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং ডলফিন হত্যা রোধে কেন প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল হয় রিটে। আমাদের ভার্চুয়াল জুডিশিয়ারির সূচনার আজকে এক ঐতিহাসিক সময়। হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব ওবায়দুল হাসান আজকে আমার রিট পিটিশনের উপর শুনানি গ্রহণ করে মাননীয় অ্যাটর্নি জেনারেল সহ সরকার পক্ষের অন্যান্য আইনজীবীদের উপস্থিতিতে দীর্ঘ শুনানি অন্তে আমার প্রার্থনাকে অ্যাকসেপ্ট করেছেন। ডলফিন রক্ষায় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি ওবায়দুল হাসান ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই আদেশ দেন। মহামান্য আদালত আজকে শুনানির পর কোনো রুল ইস্যু করেননি, শুধুমাত্র একটা নির্দেশনা দিয়েছেন যে বিবাদীদের প্রতি যে এই ডলফিনগুলো রক্ষার ব্যাপারে
যথাযথ পদক্ষেপ নিতে। হালদা নদীর একটি ডলফিনও যেন কেউ হত্যা না করতে পারে, অবিলম্বে সেই ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে নির্দেশ দিয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইমেলের মাধ্যমে আদালতকে জানাবে ডলফিন হত্যা বন্ধে সরকার কি ব্যবস্থা গ্রহণ করেছে। করোনা ভাইরাস মহামারীর মধ্যে আদালতের বিচারিক কার্যক্রম সচল করতে অধ্যাদেশ জারি করে দেশে ভার্চুয়াল কোর্ট চালুর পর উচ্চ আদালত থেকে আসা এটাই প্রথম আদেশ। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, নিউজ এট 8-এ সময় হলো 22 বিরতির। ফিরে এসে আরও থাকছে। ত্রাণ অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বললেন ওবায়দুল কাদের। বাজারে শিশু খাদ্যের সংকট, দাম চড়া। সর্বশেষ 11 জন নিয়ে দেশে করোনার মৃতের সংখ্যা 250। চলতি মাসেই করোনা সংক্রমণ মারাত্মক হতে পারে, শঙ্কা সরকারের পরামর্শকদেরই। করোনার দিনে ডেঙ্গু থেকে বাঁচতে চাই সকলের সচেতনতা। এবং ভার্চুয়াল হাইকোর্টের প্রথম আদেশ ডলফিন রক্ষার। প্রিমিয়ার এসএমের সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ এট 8-এ। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এজন্যই সামান্য অপরাধ করেও কেউ রেহাই পাচ্ছে না। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি একথা বলেন। শপিং মলে যারা সরাসরি কেনাকাটা করছেন সেখানে সংক্রমণের উচ্চ ঝুঁকি রয়েছে, তাই সরাসরি না গিয়ে প্রযুক্তির সহায়তায় অনলাইনে কেনাকাটার বিষয়টিও আজকাল জনপ্রিয় হয়েছে। অনেকে অনলাইনে শপিং করছেন। অত্যাবশ্যকীয় না হলে পরিস্থিতির ভয়াবহতা অনুধাবন করে অনলাইন শপিংয়ে কেনাকাটা করতে আহ্বান জানাচ্ছি। এতে সংক্রমণের ঝুঁকি কমে যাবে। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির উদ্যোগে টেলিভিশন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে এই নমুনা সংগ্রহ কার্যক্রম শুরু হয়। নভেল করোনা ভাইরাস কোভিড-19 পরীক্ষার এই উদ্যোগে দেশের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান গাজী গ্রুপ সহায়তা করছে। সকালে মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কমিউনিটি সেন্টারের 3য় তলায় নমুনা সংগ্রহ কেন্দ্রের কার্যক্রম শুরু হয়। বিজেসির তরফ থেকে জানানো হয়েছে, করোনা যুদ্ধে সামনের কাতারে থেকেই কাজ করছেন সাংবাদিকরা। এমন অবস্থায় আলাদা নমুনা পরীক্ষা কেন্দ্রের জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনও সহযোগিতা করেছে। এখন থেকে বিজেসির সদস্য ছাড়া অন্য গণমাধ্যমের কর্মীরাও এখান থেকে পরীক্ষার সুবিধা নিতে পারবেন। করোনা পরিস্থিতির কারণে বাজারে দেখা দিয়েছে শিশু খাদ্যের সংকট, আর এদিকে দামও চড়া। এই অবস্থার জন্য দোকানিরা দুষছেন অনলাইন প্রতিষ্ঠানগুলোকে, আর অনলাইন প্রতিষ্ঠানের দাবি তারা বরং সেবা বাড়িয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। প্রয়োজন আবিষ্কারের জননী হলেও কোনো কোনো প্রয়োজনীয় পণ্যের বিকল্প হুট করেই তৈরি হয় না। শিশু খাদ্য যেরকম, শিশু খাদ্যের নামে প্রচলিত পণ্যগুলো ছোট্ট সোনামণিদের জন্য কতটা উপযোগী সেটি অন্য প্রসঙ্গ। এসবের মধ্যে যেগুলো নিরাপদ মনে করেন, সামর্থ্য অনুযায়ী তার সবচেয়ে ভালোটাই নিতে চান মা বাবারা। কিন্তু করোনা দুর্যোগে শিশু খাদ্যের প্রাপ্যতা ও দাম নিয়ে কথা উঠেছে। কোম্পানি আসে নাই, কোম্পানিরও বন্ধ ছিল, যার কারণে সমস্যা ছিল আর কি। কিন্তু তখনও আমাদের কাছে যেগুলো ছিল আমরা ওই গায়ে রেট অনুযায়ী বিক্রি করছি, এখনো ওইভাবেই বিক্রি করতেছি। যারা ইম্পোর্ট করে তারা যদি প্রোডাক্ট বাজারে না ছাড়ে তাহলে দোকানদার মাল পাবে না, বাজার অটো দাম বাইরে যাবে। রাজধানীর পাইকারি বাজারে বিক্রেতাদের অভিজ্ঞতা মিশ্র। কেউ বলছেন সেভাবে নেই সংকট, দাম বাড়াননি কেউ, আবার অনেকেই পণ্য সংকটের অভিযোগ তুলেছেন। 2 থেকে 3টা আইটেম বাড়ছে, আর ওরকম কিছু বাড়ে না। 540, তারপরে 560, তারপরে 570, এখন নাই 610।
মানুষের ঘরে থাকার বাধ্যবাধকতার সুযোগে অনলাইন বিক্রয় প্রতিষ্ঠানগুলো এমন পরিস্থিতি তৈরি করেছে অভিযোগ কোনো কোনো বিক্রেতার। কিছু অনলাইন ওই গোডাউন খুলে মাল আনার কারণে মুনাফা লোভী কিছু ব্যবসায়ীর কারণে সমস্যা হয়েছে, দুই একজন। এমনি আমাদের মানে কারণ বাজার, আমি কারণ বাজারে পর্যন্ত এখানে কেউ বেশি দামে বিক্রি করছে। কিন্তু এ অভিযোগ সত্যি নয় বলে দাবি ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ই ক্যাবের। সংগঠনটির নেতারা বলছেন অপেক্ষাকৃত সচেতন ক্রেতাদের সামলাতে হয়, তাই সেবা বাড়িয়েই ব্যবসা করতে হচ্ছে অনলাইন প্রতিষ্ঠানগুলোকে। অনলাইনে প্রাইস কম্পিটিশনটা অনেক বেশি। একটা সাইটে যদি একটা প্রাইস থাকে, আরেকটা সাইটে যদি দেখে বেশি প্রাইস, তাহলে কিন্তু মানুষজন অনলাইন থেকে সেটা কিনবে না। নাম না জানা অনেক ওয়েবসাইট থেকে মানুষজন কিন্তু প্রতারিত হচ্ছে, বা মানুষজন অনেক সাইট থেকে, অনেক ফেসবুক পেজ বা অনেক জায়গা থেকে দেখে কিনছে বাচ্চাদের বিভিন্ন খাবার দাবার, যেটা প্রাইস আসলে ওভার প্রাইসিং করে বিক্রি করছে। সেগুলোকে কিন্তু আমাদের ধরার আসলে খুব ডিফিকাল্ট। আর সব পণ্য নিয়ে ব্যবসায় অসততায় অভ্যস্ত হলেও অন্তত শিশু খাদ্য নিয়ে অসৎ না হতে আহ্বান সৎ ব্যবসায়ী ও ক্রেতাদের। দুর্যোগের ভার আর না বাড়িয়ে সকলের শুভবুদ্ধি ও মানবতাবোধ জেগে ওঠার প্রত্যাশা সকলের। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। এবারে এটিএন নিউজের নিয়মিত আয়োজন থ্যাংক ইউ ডক্টর, সাথে থাকছে দি অ্যাকমি ল্যাবরেটরিজ লিমিটেড। করোনা ঝুঁকি উপেক্ষা করে পরিবার পরিজন ছেড়ে নিষ্ঠার সঙ্গে সেবা দিয়ে যাচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজের চিকিৎসক, নার্স সহ সকল স্বাস্থ্যকর্মীরা। এটিএন নিউজকে তারা জানিয়েছেন মানুষের জীবন বাঁচাতে এই লড়াই তারা চালিয়ে যাবেন। রুবেল ইসলামের ক্যামেরায় ফ্রন্টলাইন এই যোদ্ধাদের গল্প শোনাচ্ছেন বুলবুল হাবিব। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় 30 বেডের করোনা ভাইরাস আইসোলেশন সেন্টার তৈরি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল অধিভুক্ত সংক্রামক ব্যাধি হাসপাতালে। শনাক্ত হওয়ার পর এখানে এনেই রোগীদের চিকিৎসা দেওয়া হয়। এখানে জীবনের ঝুঁকি নিয়ে শুরু থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। সতর্কতা অবলম্বন করে আমরা করোনা রোগের সেবা দিই, আর করোনা রোগী সম্পর্কে ভয়ের কিছু নাই। এখন আমরা যেহেতু করোনা ডেডিকেটেড হসপিটালেই আমার পোস্টিং, সো চ্যালেঞ্জিং, আমার পেশাটা এখন অনেক বেশি চ্যালেঞ্জিং। প্রথম থেকে আসলে আমাদের যে কর্তৃপক্ষ, আমাদের ডিরেক্টর RMCH বা প্রথম থেকে আমাদের আজিজুল হক আজাদ স্যার ছিল, তারা সবসময় খুব কোঅপারেট করছে। আমাদের ডিভিশনাল ডিরেক্টর, সিভিল সার্জন স্যার, ওনারাও এখানে আসছে, আমাদের প্রিন্সিপাল স্যার আসছে। অবস্থা গুরুতর হলে রোগীদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। এখানে আছে 15টি ICU ও ভেন্টিলেশন ব্যবস্থা। জরুরি বিভাগের পাশে আছে একটি আইসোলেশন ওয়ার্ড। এসবের বাইরে বহির্বিভাগ ও জরুরি বিভাগে নিয়মিত সেবা পাচ্ছেন অন্য রোগীরাও। আমরা সকল প্রকার দুর্যোগেই সবসময় সেবা দিয়ে থাকবো, এই আমরা অঙ্গীকার নিয়েই আসছি। 2 মাসের কাছাকাছি সময় ধরে আমরা এখানে সর্দি কাশি জ্বরের পেশেন্টদেরকে আলাদাভাবে এখানে টিকিট দিচ্ছি, এখানেই চিকিৎসা করা হচ্ছে এবং এখান থেকে তারা ওষুধ পাচ্ছে। এই জন্য আমাদের মোটামুটি পর্যাপ্ত প্রস্তুতি আছে, আমাদের সেরকম সুরক্ষা আছে, আমাদের ডাক্তারদের মনোবল অটুট আছে। আমাদের ডাক্তাররা খুবই ডেডিকেটেড ডাক্তার, এবং আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে আমাদের এখানে যে মেডিসিনের যে প্রফেসর এবং আদার স্টাফ আছে তারা অবশ্যই কোয়ালিফাইড। রাজশাহী মেডিকেল কলেজের PCR ল্যাবে 2 শিফটে প্রতিদিন 188 জনের নমুনা পরীক্ষা হচ্ছে। মহানগরে এখন পর্যন্ত কেউ করোনা আক্রান্ত হননি। বিভিন্ন উপজেলা থেকে আসা আক্রান্তের সংখ্যা 17। এদের একজন মারা গেছেন, অন্যরাও সুস্থ হওয়ার পথে। সারা দেশে যেভাবে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, সে তুলনায় রাজশাহীর চিত্র এখন পর্যন্ত অনেকটাই ভালো বলা যায়। তারপর রাজশাহীর চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্যসেবায় সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত রয়েছেন। দেশের মানুষের জীবন বাঁচাতে তাদের এই লড়াই আমৃত্যু চলবে বলে জানিয়েছেন তারা। তাই এটিএন নিউজের পক্ষ থেকে তাদেরকে বলতে হয় থ্যাংক ইউ ডক্টর। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। করোনা ভাইরাস দুর্যোগ মোকাবেলায় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ঢাকা মহানগরীর বিভিন্ন স্পটে সুলভ মূল্যে তাদের উৎপাদিত ফ্রেশ, নাম্বার 1 ও পিওর ব্র্যান্ডের ভোগ্যপণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। ঢাকায় 39টি পয়েন্টে 5টি ট্রাকে মোট 18টি পণ্য বিক্রি করছে এই প্রতিষ্ঠানটি, যার দাম রাখা হচ্ছে খুচরা মূল্যের চেয়ে অনেক কম। ট্রাকগুলো এক এক দিন এক এক জায়গায় পণ্য বিক্রি করছে।
করোনা ভাইরাসের এই দুর্যোগকালীন সময়ে ভোক্তাদের কাছে সুলভ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের ভোগ্যপণ্য পৌঁছে দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। এই কার্যক্রম পুরো রমজান মাস ধরে চলবে। জানাবো মেটার প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। সারা দেশেই বগুড়ার পটলের চাহিদা একটু বেশি। বগুড়ার বিভিন্ন উপজেলায় চলছে গ্রীষ্মকালীন এই সবজি পটলের চাষ। কৃষক মার্চ মাসের প্রথম দিকে পটল বীজ রোপণ করার পর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পটল গাছে ফুল আসতে শুরু করে। এরপর দ্রুতই পটল বড় হয়, তখন থেকে কৃষক শুরু করেন এর বাজারজাত। পুরো অক্টোবর পর্যন্ত কৃষক জমি থেকে পটল তুলে বাজারে বিক্রি করেন। কিন্তু এবছর করোনার প্রভাবে বগুড়ার পটলের যতটা দাম হওয়ার কথা ততটা হয়নি। খুচরা বাজারে প্রতি কেজি পটল 40 থেকে 45 টাকা বিক্রি হলেও কৃষক দাম পাচ্ছে অনেক কম। বগুড়া আমাদের হচ্ছে শস্য ভাণ্ডার, এখানে যেটাই আবাদ করি আমরা সেটাই একেবারে ভালো ফলাফল পাই। কিন্তু এই করোনার এর কারণে, লকডাউনের কারণে আমরা এই ফসল জমিতে তুলতে পারতেছি না, তারপর হচ্ছে বাজারে বিক্রি করতে পারতেছি না, আর সহজে মূল্যের দামও পাচ্ছি না। বগুড়ার পটল হলো ভালো পটল, আমরা বাজারে বিক্রি করি। কিন্তু এইবার ওই লকডাউনের কারণে, গাড়ি ঘোড়া না চলার কারণে পটল বিক্রি হচ্ছে না। সময় হলো আরো একবার বাজে দৃষ্টির বিরতি নেবার। ফিরে এসে আরো তো থাকছে। লকডাউন শিথিলে বিশ্বে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের শঙ্কা। লীগের ভবিষ্যৎ নিয়ে রোববার বাফুফের জরুরি সভা। বিরতি থেকে ফিরে এসে আরো একবার আমন্ত্রণ নিউজ এট-এ। কুমিল্লার ধান খেতে উদ্ধার করা 3টি মেছো বাঘের ছানা বন বিভাগকে দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, সোমবার ছনগাঁও গ্রামের একটি খেতে বোরো কাটার সময় 3টি মেছো বাঘের ছানা দেখতে পায় কৃষকেরা। তারা একে একে 3টি ছানাকে উদ্ধার করে। বাঘ ধরা পড়ার খবরে এলাকায় কৌতূহলের সৃষ্টি হয়। খবর পেয়ে আজ দুপুরে পুলিশ ছানাগুলো নিয়ে কুমিল্লা সামাজিক বন বিভাগের প্রতিনিধির কাছে দেন। এগুলো মেছো বাঘের বলে নিশ্চিত করেছেন বিভাগীয় বন কর্মকর্তা। জানাবো এবারে দেশের বাইরের খবর। অর্থনৈতিক সংকট মোকাবেলায় লকডাউন তুলে নিতে শুরু করেছে বিশ্বের বেশিরভাগ দেশ। এমন প্রেক্ষাপটে সংক্রমণের নতুন ঢেউ আসতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যে লকডাউন শিথিল। মৃত্যুপুরী হয়ে ওঠা নিউ ইয়র্কেও শুক্রবার থেকে কিছু বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। করোনা নিয়ে শুরু থেকেই কঠোর গভর্নর অ্যান্ড্রু কুমো স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দিয়ে রেখেছেন। On this next phase, we have to learn from the mistakes that others have made. And we're not the first to reopen. And that's a good thing because you can look around and learn. ধাপে ধাপে লকডাউন তুলে নেবে ব্রিটেনও, তবে এ মাসে কোনোভাবেই নয়। সব বিধিনিষেধ তুলে নিতেও লাগবে আরও 3 মাস, অর্থাৎ 10 আগস্টের আগে স্বাভাবিক হচ্ছে না যুক্তরাজ্য। পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, যারা ঘরে বসে কাজ করতে পারছেন না তারা গণপরিবহন এড়িয়ে কর্মক্ষেত্রে যাবেন। Because we must maintain social distancing, which will inevitably limit capacity. Instead, people should drive or better still walk or cycle. ইতালি, ফ্রান্স, স্পেন ও জার্মানিতে লকডাউন শিথিল করার পর অনেক মানুষ ঘর ছেড়ে বাইরে বেরিয়েছে। শপিং মলে বেড়েছে ভিড়, সড়কেও ট্রাফিক জ্যাম। তবে রেস্টুরেন্ট, বার বা দোকানে যেতে স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডেও একই অবস্থা। দক্ষিণ আমেরিকায় ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, পেরু সহ কয়েকটি দেশে লকডাউন শিথিল করা হয়েছে।
একই সিদ্ধান্ত এশিয়ার সিঙ্গাপুরে। ইন্দোনেশিয়ায় ৪৫ বছরের নিচের নাগরিকদের কাজে যোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইরানে কিছু নিয়ম মেনে খুলেছে মসজিদগুলো। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে প্রায় ২.৫ মাস পর লকডাউন তুলে নেওয়া হলেও সম্প্রতি সেখানে নতুন করে সংক্রমণ দেখা গেছে। ফলে শহরের ১,১০,০০,০০০ বাসিন্দাকে আবার পরীক্ষার উদ্যোগ নিয়েছে চীন সরকার। এদিকে রাশিয়ায় লকডাউন শিথিল করা প্রসঙ্গে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দেশটিতে অর্থনৈতিক সংকট এখন দৃশ্যমান, তবে খুবই ঝুঁকিপূর্ণ কিছু এলাকায় পুরোপুরি লকডাউন বজায় রাখার পক্ষে তিনি। যদিও লকডাউন অনন্তকাল চলা সম্ভব নয়, তবে লকডাউন শিথিল করায় ভারত, চীন, জার্মানি ও দক্ষিণ কোরিয়ায় সংক্রমণ আবার বেড়েছে। তাই তুলে নেয়ার আগে যথেষ্ট সতর্কতা অবলম্বনের কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। Fortunately, all three countries have systems in place to detect and respond to a resurgence in cases. শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। জানাবো এবারে ক্লেমন স্পোর্টস নিউজ। প্রিমিয়ার লিগ ফুটবলের ভবিষ্যৎ নির্ধারণে আগামী রোববার দুপুরে জরুরি সভা ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। করোনা ভাইরাসের কারণে প্রিমিয়ার লিগ প্রথম পর্বের মাঝেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। আর এই অবস্থায় লিগ শুরু হবে কিনা এই নিয়ে রয়েছে সংশয়। অংশগ্রহণকারী ক্লাবগুলো চাইছে লিগ নিয়ে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত। বাফুফে তাই সব দিক বিবেচনা করেই এগোতে চায়। প্রয়োজনে বিদেশিদের ছাড়াই লিগের বাকি অংশ শেষ করা যায় কিনা সেটিও ভেবে দেখা হচ্ছে। এদিকে এএফসির কাছেও পরামর্শ চেয়েছে বাফুফে। সব বিষয়ে আগামী রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দেশীয় ফুটবলের এই শীর্ষ সংগঠন। করোনা ভাইরাস মোকাবেলায় শুরু থেকেই স্পেন ও আর্জেন্টিনায় বিভিন্ন ত্রাণ তহবিলে অর্থ সাহায্য দিয়ে চলেছেন লিওনেল মেসি। এবার তিনি করোনা হাসপাতালে দিলেন চিকিৎসা সরঞ্জাম। আর্জেন্টিনায় করোনা মোকাবেলার জন্য তহবিল সংগ্রহ করছে গারাহান ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সঙ্গে যোগ দিয়ে প্রায় ৫ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম দিয়েছেন মেসি। করোনার বিরুদ্ধে সামনে থেকেই লড়াই করা চিকিৎসক নার্সদের জন্য বিভিন্ন সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করে গারাহান ফাউন্ডেশন। মেসির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর সিলভিয়া কাসাব বলেছেন, আমাদের কাজের মর্যাদা পাওয়ায় আমরা কৃতজ্ঞ। বিভিন্ন প্রাদেশিক হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রে ভেন্টিলেটর, রেসপিরেটর, কম্পিউটার, ইনফিউশন পাম্প সহ বিভিন্ন সরঞ্জাম দেওয়া হয়েছে মেসির অনুদানের অর্থে। খেলার খবর জানিয়ে শেষ করব নিউজ এট 8। তবে যাবার আগে প্রিমিয়ার সিমের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সর্বশেষ 11 জন নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা 250। চলতি মাসেই করোনা সংক্রমণ মারাত্মক হতে পারে, শঙ্কা সরকারের পরামর্শকদেরই। করোনার দিনে ডেঙ্গু থেকে বাঁচতে চাই সকলের সচেতনতা। ভার্চুয়াল হাইকোর্টের প্রথম আদেশ ডলফিন রক্ষার। ত্রাণ অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বললেন ওবায়দুল কাদের। বাজারে শিশু খাদ্যের সংকট, দাম চড়া। লকডাউন শিথিলে বিশ্বে দ্বিতীয় দফা করোনা সংক্রমণের শঙ্কা। এবং লিগের ভবিষ্যৎ নিয়ে রোববার বাফুফের জরুরি সভা। দর্শক, এই ছিল নিউজ 88। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। আর এটি নিজের ব্রেকিং নিউজ আপনার মোবাইলে পেতে টাইপ করুন SPART স্পেস AN এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।